বার্সেলোনা খুব সম্ভবত এই সিজনের তাদের নিজেদের জন্য মানে বেস্ট ম্যাচটাই খেললো। ক্লিনিক্যাল ফুটবল, একদম প্রত্যেকটা পজিশন সেট, কানেকশন কিংবা মানে বন্ডিংটা কোনো ধরনের লেকিংস নাই। এই যে ফুটবলটা বার্সেলোনা খেলছে, এই ধরনের ম্যাচ এই সিজনে বার্সেলোনার কাছ থেকে মানে দেখা যায় নাই বলাই যায়। 7 গোল করতে পারছে লিগে, 5 গোল 4 গোল এরকম হয়েছে, কিন্তু এইরকম গুচানো ফুটবল দেখা যায়নি। আজকেও 5টা গোল করছে, যদিও একটা অন গোল ছিল, 4টা স্কোর করছে। তো এই গোলগুলা যেইভাবে হয়েছে প্রত্যেকটাই ছিল গুচানো অবস্থা থেকে। প্রত্যেকটা পজিশনের প্লেয়াররা নিজেদের জায়গা থেকে যতটুকু করার, যতটুকু দেয়ার সব কিছুই দিতে পারছে। রাফিনহা যেই এনার্জি নিয়ে প্রথম মিনিটে নামছিল, একদম 90 মিনিটে সেই এনার্জিটাও দেখা গেছে। 11 কিলোমিটার পুরো মাঠটা কভার করছে, একদম সর্বোচ্চ। তো এই যে এত এনার্জি নিয়ে খেলছে প্রত্যেকটা প্লেয়ারই এইরকম। ইনিগো মার্তিনেজ তো 99টা পাস সফলভাবে দিছে, কুবার্সি 88টা। এই যে প্লেয়ারগুলা এই ধরনের পারফরমেন্স করছে বার্সেলোনার, এই ধরনের পারফরমেন্স মোনাকোর এগেনস্টে তো কোনোভাবেই দেখা যায়নি। লিগেও যে এইরকম ক্লিনিক্যাল ফুটবল বার্সেলোনা খেলছিল, তাদের মানে যতগুলা ম্যাচ হয়েছে ততগুলোর সাথে তুলনামূলকভাবে আহ, মানে মিলালে পাওয়া যায় না। তো ইয়াং বয়েজের এগেনস্টে পুরা স্পিডি ফুটবল ছিল, একদম পরিষ্কার খেলা, কোনো ধরনের কোনো ভুলও হয় নাই। পাস যে মানে ভুল পাস হয়েছে এইরকম সম্ভবত 3-4টাও হবে না। এ, প্রত্যেকটা পজিশনেই প্লেয়াররা নিজেদের জায়গা থেকে যথেষ্ট সলিড ছিল। বালদে এর মানে কয়েকটা রানিং সে ঠিকঠাক মতো করলেও শেষমেশ গিয়ে সেইগুলা আর মানে কাজে লাগাতে পারেনি, যেইটা ক্রসের মাধ্যমে কিংবা সফল পাসের মাধ্যমে করতে হয়। তো সেই জায়গাতে তার একটু মানে একটু সেই কি দেখা গেছে, যদিও ওইটা আর এত বেশি বিবেচনায় এই মুহূর্তে আসবে না। ফলাফল যেইটা আসছে সেই হিসাব অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গা থেকে দারুণ করছে। তাছাড়া এই প্লেয়ারগুলা বার্সেলোনার যে খুবই অভিজ্ঞ তাও না, হাতে গোনা 2-3 জন ছাড়া সবাই নতুন। তাছাড়া খুব সম্ভবত কুয়েনকা যে প্লেয়ারটা সিবিতে নামছিল ইনিগো মার্তিনেজের সাব হিসেবে, খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে তার এই ডেবু হয়েছে খুব সম্ভবত। তো এই যে একদম একদম নতুন প্লেয়ার। তাছাড়া হেক্টর ফোর্ড যে প্লেয়ারটা নামলো, ওরও তো খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে আমার কাছে মনে হয় যে তারও ডেবু হয়েছে। তো এই যে প্লেয়ারগুলা একদম একদম মানে ইয়াং, যাদের সাথে খেলছে তাদের নাম ইয়াং বয়েজ হলেও মানে তাদের দলে যে ওই রকম ইয়াংরা আছে তা কিন্তু না। যাদেরকে দেখা গেছে তাদের বয়স কম করে হলেও 27 থেকে 28-এর উপরে ওই রকম হবে, কিন্তু বার্সেলোনা যারা খেলছে তারা একদম ইয়াংই বলা যায়। তো কুবার্সিকে নিয়ে যদি আলাদাভাবে বলি, আলাদাভাবে বলতে হয় এই প্লেয়ারটা যেইভাবে খেলছে, মানে যেইভাবে পাসিং করছে, 88টা পাস মানে 88 সফল পাস করছে, এইটা বলা যায় যে মানে এইরকম ম্যাচে যে এরকম খুব বেশি ম্যাচে একটা প্লেয়ারের কাছ থেকে দেখা যায় তা কিন্তু হয়ে ওঠে না। আবার সিবি হয়েও ইনিগো মার্তিনেজ সে কিন্তু 99 সাকসেসফুল পাস দিছে। তো এইগুলা কিন্তু খুবই পজিটিভ দিক বলেই মনে করতেছি বার্সেলোনার জন্য। এই যে স্কোয়াডটা কিংবা এই যে টিমটা, এইটাকে আমার খুবই মানে সলিড মনে হইতেছে। যদি তারা এইটা ধরে রাখতে পারে তাহলে নেক্সট ম্যাচেও এইরকম পারফরমেন্স দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচ এই দুইটার মধ্যে যেই রকম পার্থক্য আছে ওইটা বলা যায় যে দিন রাতের মতো। বার্সেলোনা মোনাকোর এগেনস্টে তাদের মাঠে খেলে আসছে, ওইখানে বলা যায় যে কোনো কিছুই হয় নাই। তো ওইটা ছিল অ্যাওয়ে ম্যাচ, এবং ওইখানের পরিবেশ পরিস্থিতি এইগুলোর সাথে মানিয়ে নিতেও অনেক বেশি বার্সেলোনাকে মানে হিমশিম খাইতে হয়েছিল। কিন্তু আজকে যেহেতু হোম ম্যাচ ছিল, এইটা বার্সেলোনা খুব ভালোভাবেই কাজে লাগাইছে, কোনো ঝামেলাই হয় নাই। ইয়াং বয়েজ তারা মানে অপোনেন্ট তারা ঠিকমতো বার্সেলোনার সামনে দাঁড়াতেও পারে নাই। ইনাকি পেনাকে যে খুব বেশি পরীক্ষা দিতে হয়েছে সেটাও হয়ে ওঠেনি। তাকে যে খুব মানে
ডেঞ্জারাস কোনো শ্যুট ফেস করতে হয়েছে, সেটাও হয়নি। সেন্টার ব্যাক যে দুইজন কুবার্সি এবং ইনিগো মার্তিনেজ তারা খুব বেশি সলিড থাকার কারণে থার্ড দিকে মানে এত বেশি যাইতে হয়, মানে তাকে এত বেশি কোনো কিছু ফেস করতে হয় নাই। তো এই বিষয়টা বার্সেলোনার অনেক পজিটিভ বলেই মনে করতেছি। বার্সেলোনা হাইলাইন ডিফেন্ডিংয়ে যাইতেছে, যেইটা আজকের ম্যাচ হিসাব অনুযায়ী কোনোভাবেই মারাত্মক হয়ে উঠেনি। তবে এই বিষয়টা আগামী সামনের দিকে যে বড় বড় ম্যাচগুলা বা বড় বড় টিমকে ফেস করতে হবে বার্সেলোনার, ওইখানে গিয়ে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোর দিকে আলাদাভাবে নজর দিতে হবে। কারণ হাইলাইন ডিফেন্ডিংয়ের বিষয়টা ওই ধরনের অপোনেন্ট খুব ভালোভাবেই তারা সেইটা অ্যানালাইসিস করেই মাঠে নামবে। তো সব সময় এই বিষয়টা যে খুবই ইম্প্যাক্টফুল হইতে পারে তাও হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করতেছি। রাফিনহাকে খুব বেশি লেফট উইং সাইডটাতে দেখা যায়নি, সে মিডলের সাইডটাতে ছিল, অ্যাটাকিং পজিশনটাতে হোল্ড করছিল। তো এইটা হয়তো পূর্বেরই পরিকল্পনা ছিল, কারণ ফেরান তুরেস যেহেতু স্টার্ট করছে তাহলে সেও লেফট সাইডটা কিছু সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে তাকে হোল্ড করতে দেখছিলাম। তো এইটা হইতেছে ট্যাকটিক্সের একটা বড় অংশ বলে মনে করতেছি। বালদে তো ওই সাইডটা এমনিতেই কভার করে ফেলছে, ওইখানে আর রাফিনহাকে এত বেশি ব্যবহার করতে হয়নি। এই কারণে রাফিনহা সে মাঝখানে এসেও হেল্প করছিল এবং তার সাথে লামিন ইয়ামালের কানেকশনটাও খুবই ভালো ছিল। তো ওই হিসাব অনুযায়ী সে পুরো মাঠটা মানে তার নিজের মতো করে স্বাধীনভাবে খেলার সুযোগ পাইছিল, আর যেখান থেকেই 11 কিলোমিটার রান করার তার অনেক বড় সুযোগ হয়ে ওঠে। এবং এত পরিমাণ রান করাটা একটা প্লেয়ারের পক্ষে অনেক বেশি সময় যে সম্ভব হয় তা কিন্তু না। তবে রাফিনহা যেহেতু লাস্ট ম্যাচটা বার্সেলোনার হয়ে স্টার্ট করে নাই, তাহলে ওইখানে তার মানে বলা যায় যে তার এনার্জি সম্পূর্ণরূপে খরচ হয় নাই, ওইটা সেভ ছিল। আর এনার্জি সেভ থাকার কারণে আজকে সে এত পরিমাণ তার এনার্জিটা শো করতে পারছে। তো এইটা হইতেছে সে একটু বেশি পরিমাণই মানে মাঠটা কভার করে ফেলছে। সে হয়তো সাবস্টিটিউট হতে চায়নি, এই জন্য হ্যান্সি ফ্লিক তাকে সরিয়ে মানে আনেন নাই, কোচ হয়তো তাকে রেখেই দিছেন। সে হয়তো খেলতেই চাইছিল, না হলে হয়তো দেখা যেত যে তাকে সাব অফ করানো হয়েছে। কারণ যেহেতু স্কোর অনেক বড় চলে আসছে, 3-4টা স্কোর এমনিতেই চলে আসছে, তো এই স্কোরের সামনে তারা তো এমনিতেই আর ব্যাক করার কোনো সুযোগই নাই। কারণ হইতেছে ইয়াং বয়েজ যে স্পিডে খেলছে তারা ওই স্পিডটা ঠিকঠাক মতো ব্যবহারই করতে পারে নাই তাদের স্কোরের জন্য। তো সেই হিসাব অনুযায়ী রাফিনাকে হয়তো মানে সাব অফ করানো যাইতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সে উইলিংলি খেলতে চাইছিল এই জন্য। আর সে যেইভাবে খেলছে তার মানে তার আনন্দ কিংবা তার খেলার যে গতি নিয়ে খেলছিল, তো এইটা দেখেই মনে হইতেছে যে সে খুবই ইচ্ছাকৃতভাবেই পুরো 90 মিনিটটা থাকতে চাইতেছে। আর সে যেহেতু ক্যাপ্টেন, তাহলে তার একটা প্রাধান্য কিংবা তার কথারও একটা দাম থাকার মানে সম্ভাবনাটাই বেশি। আর হ্যান্সি ফ্লিক তো এমনিতেই প্লেয়ারদেরকে অনেক বেশি রেসপেক্ট করেন, তাদের কথা তিনি মানে দেখাই যায় যে শুনতেছেন কিংবা তাদের মতামতকেও তিনি প্রাধান্য দিতেছেন। তো একটা সময় আমরা মাঠের মধ্যে একটা জিনিস খেয়াল করছিলাম যে ইনিগো মার্তিনেজকে তিনি সম্ভবত একটু ইশারা দিচ্ছিলেন যে সাব অফ করবেন কিনা, তখন ইনিগো মার্তিনেজ না করতেছিল, কিন্তু পরবর্তীতে তাকে সাব অফ করে নেন। কারণ তিনি দেখতেছিলেন যে ইনিগো মার্তিনেজ অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, কিন্তু এত হার্ডওয়ার্কের এই ম্যাচে প্রয়োজন না হতেও পারে, কারণ স্কোর তো এমনিতেই চলে আসছে। ইয়াং বয়েজ তারা ম্যাচে ফেরার তো সম্ভাবনা ওইভাবে আর নাই, এই জন্য তিনি তাকে আগে জিজ্ঞেস করছেন, তারপরে গিয়ে তাকে সাব অফ করছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। মানে ক্যামেরাতে যতটুকু দেখে মনে হয়েছে সেই অনুযায়ী বলতেছি। তারপরে তো তাকে সাব অফ করানো হয়, নামিয়ে আনা হয়। মানে প্লেয়ারদেরকে এইভাবে নামিয়ে আনানোটা এনার্জি সেভ করার একটা বড় উপায় কিংবা বড় উদ্দেশ্য। পরবর্তী ম্যাচে সে কিছুটা বেশি এনার্জি নিয়ে হলেও মাঠে নামতে পারবে। তো এইটা অবশ্যই কোচিং স্টাফদের মাথায় ছিল। লেভানডস্কি যে 2টা গোল করছে, এই 2টা তো বলা যায় যে অনেক ইজি ছিল, মানে মোটামুটি বলা যায় যে সহজই ছিল। কিন্তু কিছু সুযোগ তার কাছে আসছিল যেগুলো মোটামুটি কঠিন ছিল, কিন্তু ওইগুলা থেকে সে মানে কার্যকরী কোনো কিছু করতে পারে নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা খারাপ দিক হইতে পারে। কিন্তু এখানে বেশি খারাপ দিক দেখতেছি না, যেহেতু স্কোর তার এমনিতেই 2টা আছে, কিন্তু যে 2টা গোল আসছে
এই দুইটা গোলের হিসাব করলে দেখা যায় যে এই দুইটা গোল তো মানে অনেক সহজই ছিল, কিন্তু সে তো অনেক আরও সুযোগ পাইছে, ওইখানে কিক করারও সুযোগ ছিল, কিন্তু সে কিন্তু কিক নিতে পারে নাই। তার মানে এইখানে কিন্তু কঠিন সময়ে গিয়ে কিক না নেওয়ার যে প্রবণতাটা কিন্তু কিংবা কিক নিতে না পারার যে তার সমস্যাটা, এইটা কিন্তু সামনের দিকে হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে। কারণ সে আজকে যেইভাবে সহজ উপায়ে গোল করছে, এইরকম সহজ উপায় সামনে সে পাবে এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কারণ সে যে কঠিন জায়গাগুলোতে তার সমস্যা ছিল কিংবা কঠিন সময়ে সে মানে তার সাথে একদম ডিফেন্ডার তার একদম বডির সাথেই মানে বলা যায় যে একদম কাছাকাছি অবস্থানে, তো ওইখান থেকে সে কাট করে কিংবা ওইখান থেকে ড্রিবল করে বের করে কিক নিতে না পারাটাও একটা সমস্যার জায়গা বলে মনে করতেছি। কারণ এইরকম কঠিন সুযোগ কিন্তু সামনের দিকে কিংবা বিগ ম্যাচে বড় বিগ ম্যাচটাও আজকের ম্যাচটাও তো বিগ ম্যাচ ছিল, কিন্তু সামনে যে মানে আরও বড় টিম কিংবা ফেভারিট যে টিমগুলো আছে তাদের এগেনস্টেও খেলতে হবে, তো ওইখানে গিয়ে তো এত সহজ সুযোগ আজকে যেইভাবে ইয়াং বয়েজদের এগেনস্টে সে গোল করছে, এত সহজ সুযোগ তো না আসার সম্ভাবনাটাই তো বেশি থাকবে বলেই মনে করতেছি। যে কঠিন সুযোগগুলো আসছিল ওইভাবেই সুযোগগুলো বেশি আসার সম্ভাবনা থাকবে, এবং ওই কঠিন অবস্থান থেকে সে কীভাবে কিক করতে পারে না পারে ওইখানেই হইতেছে মূল কথা। কারণ কারণ বড় ম্যাচগুলাতে তো মানে বড় বড় সুযোগ আসার কোনো সম্ভাবনাই থাকবে না। যে বড় মানে ফেভারিট টিমগুলোর এগেনস্টে খেলতে হবে ওইখানে সুযোগ আসবে মানে 15 মিনিটে একটা কিংবা দুইটা, তাও ওই দুইটা কিংবা একটা হবে কঠিন, এবং ওই কঠিন অবস্থান থেকেই সহজভাবে কাজটা করে নিতে হবে। না হলে কিন্তু গোল কোনোভাবেই আসার সম্ভাবনা ওইভাবে থাকবে না। তো এই বিষয়টাও আমার কাছে খুবই মানে যৌক্তিক একটা বিষয়, কিংবা এই বিষয়টাও আমার কাছে মনে হইতেছে ভাবনার একটা বিষয় বলে আমি মনে করছি। বার্সেলোনা অবশ্য মানে স্কোর পাইতেছে সিজনের শুরুর থেকে এখন পর্যন্ত, স্কোরিংয়ে ওইভাবে প্রবলেম হইতেছে না, স্কোর পাইতেছে। শুধু মুনাকোর এগেনস্টে ম্যাচটাতে কোথা থেকে যে কোথা কী হয়েছিল বার্সেলোনার, ওইখানে তারা কোনো কিছুই করতে পারে নাই। তো এওয়ে ম্যাচে যদি এরকম অবস্থা হয় তাহলে দেখা যাবে যে মানে স্কোরিং ক্যাপাবিলিটিটা কমে আসার সম্ভাবনা থাকবে। আর মেইন স্ট্রাইকারের কঠিন জায়গা থেকে মানে গোল করার কিংবা গোল পাওয়ার যে রেশিওটা, এটা যদি বেশি থাকে তাহলে টিম অনেক বেশি স্বস্তিতে থাকার সম্ভাবনা থাকে। ফেরান তুরেজ ভালো ভালো পাস করছে, এটা কিন্তু ঠিক আছে। তো এই ম্যাচের হিসাব অনুযায়ী বলা যায় যে মানে এইটা ঠিক আছে, কিন্তু সে কিন্তু তার মতো করে কিংবা তাকে যে আরও বেশিভাবে প্রেজেন্ট করতে পারবে বা তার নিজেকে মানে পার্সোনাল যে পারফরমেন্সটা আছে এইটাকে যে আরও বেশি রিপ্রেজেন্ট করতে পারবে, ওই রকম কোনো ইম্প্যাক্টফুল মুভ কিংবা কোনো ধরনের স্কিল কিন্তু তার কাছ থেকে দেখা যায়নি। স্কিল বলতেছি তার কাছ থেকে ভালো মানের কোনো শ্যুট কিন্তু পাওয়া যায়নি, কিংবা তার তো স্কোরিং করাটাও তো দরকার ছিল বলে মনে করছে। কারণ তো সে যথেষ্ট পরিমাণ মানে মিনিট খেলার সুযোগ পাইছে। তার সে যদি সময় পেয়েও ওইগুলাকে ওইভাবে কাজে লাগাতে না পারে, মানে আজকের ম্যাচটা হিসাব করলে দেখা যায় যে তার কাছে সুবর্ণ সুযোগ ছিল ভালো কিছু করার কিংবা স্কোর বের করে নেয়ার, কিন্তু সে ওইভাবে কিন্তু কোনো কিছু করতে পারে নাই। তো এটা কিন্তু তাকে সামনের দিকে কিংবা বিগ ম্যাচে কিংবা ফেভারিট যে দলগুলোর এগেনস্টে খেলতে হবে ওইখানে গিয়ে দেখা যাবে যে তার মিনিট পাওয়ার সম্ভাবনাটা কমে আসতেছে। কারণ তাকে তো সুযোগ দেওয়া হইতেছে, এই সুযোগগুলো যদি সে লুফে নিতে না পারে তাহলে কিন্তু তাকে অনেক বেশি বিপদে পড়তে হবে বলে মনে করতেছি। সে কিন্তু আজকের ম্যাচটা বিবেচনা করলে তার পারফরমেন্সটা হয়তো ওইভাবে বের হয়ে আসবে না, কিন্তু তাকে যদি অ্যানালাইসিস করতে যাওয়া হয় কিংবা তাকে একদম তার মানে পুরো মিনিট অনুযায়ী বিবেচনা করতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে তার কাছ থেকে ওই ধরনের কোনো মানে কার্যকরী কোনো কিছু পাওয়া যাইতেছে না, যেইটা তার জন্য অনেক ভয়াবহ বিষয় বলে মনে করতেছি। হেক্টর ফর্ড প্লেয়ারটাকে বেঞ্চ থেকে পাঠানোর পর সে রাইট ব্যাক সাইডটাতে শিফট হয়, আর কুন্দে রাইট ব্যাক থেকে সে সেন্ট্রাল সিবিতে কিংবা মানে সেন্ট্রাল ব্যাক বা সিবিতে সে শিফট হয়। হেক্টর ফোর্টের কাছ থেকে পজিটিভিটি কিছুটা দেখা গেছে, এই প্লেয়ারটার যথেষ্ট পরিমাণ সেন্স ভালো আছে বলেই মনে করতেছি। সে কিন্তু ভালো ভালো কয়েকটা পাস করছিল, মানে তার তো হিসাব অনুযায়ী কিংবা সে তো একজন ফুল ব্যাক কিংবা সে তো একজন ডিফেন্ডার, তো তার হিসাব অনুযায়ী সে কিন্তু যতটুকু সময় পাইছিল ততটুকুর মধ্যেই তাকে আমার কাছে মনে হয়েছে যে সে ঠিক আছে, ঠিকঠাকই সে করতে পারছে। কুন্দে এর সাবস্টিটিউট হিসাবে তাকে হয়তো সামনের দিকে দেখা যাইতে পারে। সে যেহেতু রাইট ব্যাক আর কুন্দে ও রাইট ব্যাক, কুন্দে মানে সেন্টার ব্যাকেও সে কন্টিনিউ করতে পারে, আর করতে পারে বলেই সে হয়তো মানে হয়তো না, এটাই নিশ্চিত যে সে মাঝে মধ্যে সেন্টার ব্যাকে
সে শিফট হয়। তো যেহেতু রাইট ব্যাকটা তাকেই কন্টিনিউ করতে হয়, আর সিবিতে যথেষ্ট পরিমাণ প্লেয়াররা বার্সেলোনার স্কোয়াডে আছে, কুন্দে এর রিপ্লেসমেন্ট হিসাবে হেক্টর ফোর্ডকে সামনের দিকে হয়তো দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যেহেতু রোনাল্ড আরাউহো এবং ক্রিস্টানসেন তারা আসার পর দেখা যাবে যে হয়তো তার একটু সময় কিংবা সুযোগ কমে আসতেছে, কিন্তু সে এরই মধ্যে যতগুলো সময় পাবে ততগুলোর মধ্যে যদি সে নিজেকে মানে একটু দেখাইতে পারে, যেমন কুবার্সি কিন্তু দেখাইতেছে, তো কুবার্সি দেখাইতেছে বলেই আজকে এতগুলো সময় খেলার সে সুযোগ পাইছে। আর তার তো যথেষ্ট পরিমাণ যতটুকু তার পজিশন অনুযায়ী কিংবা তার হিসাব অনুযায়ী যতটুকু করা দরকার ছিল সে কিন্তু ততটুকুই দিয়ে দিছে। তো হেক্টর ফোর্ডও সামনের দিকে হয়তো সুযোগ পাবে, যেহেতু এখন অবধি ইনজুরির সমস্যাটা বার্সেলোনার পেছনে লেগেই আছে, প্লেয়াররা বাইরে আছে। তো এরই মধ্যে যদি হেক্টর ফোর্ড আরও ভালো কিছু করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে সে মানে সামনের দিকে যে প্লেয়ারগুলো রেগুলার আছে তাদের সাথেও ফাইট দেওয়ার মানে পজিশন নিয়ে কিংবা মিনিট পাওয়া নিয়ে এটাও কিন্তু ফাইট দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। আজকের ম্যাচটা দেখতে সিজেসনি সে মাঠে ছিল। মানে নতুন গোলকিপার বার্সেলোনার, তার নামের উচ্চারণটা হয়তো আমার একটু রং হতে পারে, তবে আমি সিজেসনি বলতেছি। এই প্লেয়ারটা তো সে মানে বার্সেলোনা নতুন সাইন করছে, অফশোর ব্যাংকে সে আসছে, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো সে তো গ্যালারিতে ছিল, বার্সেলোনা খেলা দেখছে, তাকে হয়তো খুব দ্রুতই বার্সেলোনার জার্সিতে অফিসিয়ালিভাবে মাঠে দেখা যেতে পারে। আর হ্যান্সি ফ্লিক তো একটা কথা পরিষ্কারভাবেই বলছেন যে তাকে মানে সে ইনাকি পেনার সাথে ফাইট দিতে হবে পজিশনটা পাইতে হলে, অর্থাৎ সে ডাইরেক্টলি এসে যে অটো চয়েস হিসাবে পেয়ে যাবে এইরকম সম্ভাবনা সম্ভবত নাই। তবে তাকে প্রেফার করা যাইতেই পারে, কারণ ইনাকি পেনা যে ম্যাচ খেলার ওইভাবে এতগুলা ম্যাচ খেলার সুযোগ আছে মানে তার অভিজ্ঞতা আছে তাও তো না, কিন্তু সিজেসনি তার তো যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে। তো এই দিক থেকে তার প্রেফারেন্সটা আমার কাছে মনে হয় যে বেশি থাকবে। তবে ফাইটিংয়ের বিষয়টা যদি সামনে আসে তাহলে ইনাকি পেনা কোনোভাবেই ওর সাথে ফাইট দিতে পারবে বলে মনে হচ্ছে না। সিরিয়াসলি সে যথেষ্ট পরিমাণ সলিড। আর যেহেতু হ্যান্সি ফ্লিক তিনি এই ধরনের কথা বলতেছেন, তাহলে সেটা হয়তো সামনের দিকে দেখা যাবে। এই মুহূর্তে মানে কোনো কিছু বলা ওনার কথাকে কেন্দ্র করে কিংবা উনি যেভাবে কথা বলতেছেন ওইটাকে হিসাব করে মানে এটা নিয়ে কোনো কিছু বেশি বলা হয়তো মানে একটু বেশি হয়ে যেতে পারে। তো ইনাকি পেনা কিন্তু তার যে আজকের ম্যাচটাতে খুব বেশি মানে সমস্যার মধ্যে পড়তে হয়েছে কিংবা অনেকগুলো শ্যুট ফেস করতে হয়েছে তা কিন্তু হয়নি। তবে এই দুইজনের পরীক্ষাটা আমার কাছে মনে হয় যে ট্রেনিং গ্রাউন্ডেই হবে, তারপরেই দেখা যাবে যে কে নিয়মিতভাবে কন্টিনিউ করতেছে। তের স্টেগেন সে যেহেতু লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইরে, তাহলে সিজেসনি এবং ইনাকি পেনা এই দুইজনের মধ্যে কে শেষ পর্যন্ত বার্সেলোনা গোলকিপারের দায়িত্বটা মানে ঠিকঠাক মতো পালন করেন, যেই সুযোগ পাক সেটাই হইতেছে দেখার এখন মূল বিষয়। পরিশেষে লামিনী আমালকে নিয়ে বলে শেষ করতে চাই, লামিনী আমাল সে যত সময় যাইতেছে ততই তার পারফরমেন্সটা খুবই গাঢ়ভাবে এবং পক্কভাবে মানে দেখা যাইতেছে, যেটা তার জন্য খুবই ভালো এবং বার্সেলোনার জন্য তো অবশ্যই ভালো। তার যাত্রাটা শুরু হয়েছিল জাভি হার্নান্দেজ ওনার হাত ধরেই, তারপর থেকেই তো তার আর কোনো ধরনের পেছনে মানে থাকানোর কোনো সুযোগই নাই। সে যতগুলা সময় পাইতেছে ততগুলার মধ্যেই সে তাকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করছে। আর বর্তমান সময়ে এসে বার্সেলোনার মানে টপ যে প্লেয়ারগুলা আছে তার মধ্যে একজন ইতিমধ্যেই লামিনী আমাল সে হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে যত সময় যাবে ততই তার এই পারফরমেন্সটা আরও বেশি ভালোভাবেই মানে ফুটে উঠবে।